আরিশ এবার বেশ হো হো করেই হেসে উঠল, তবে পরিবর্তে আরও অবাক না হয়ে পারল না। আরিশ এবার আরুর হাত ধরে হাঁটতে হাঁটতে ব্যালকনির খোলা জায়গায় নিয়ে গেল। তাপমাত্রার অবস্থা এই মুহূর্তে সংকটজনক, হাড় হিম করে শরীর কাঁপাকাঁপি অবস্থা। আর এই কনকনে শীতের মাঝে দুই প্রেমিক যুগল তার তীব্র সাক্ষী। বাইরের কুয়াশায় সব কিছু ধূসর, হিমকণাগুলোও যেন শরীরে শিশির ছেয়ে দেওয়ার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে। সেই মুহূর্তে আরিশ আরুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসতে গেলে আলাদিন হতে হয় না। আলাদিনের কাজ তার মালিকের সব ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করা। কিন্তু আমি কি আলাদিন? আমি কি পেরেছি বলো তোমার সব ইচ্ছা পূরণ করতে? পারিনি। তুমি চাওয়া সত্ত্বেও তোমাকে সন্তান সুখের কোনো স্থায়ী ব্যবস্থা করতে পারিনি। তবে আমি ভালোবাসি। নিজেকে প্রেমিক পুরুষ বললেও কতটা ঠিক হবে জানি না, তবে ভালোবাসি। কারণে অকারণে ভালোবাসি, যে ভালোবাসা বাসতে কোনো কারণ লাগবে না, ইচ্ছে করলেই ভালোবাসা যায় এমন ভালোবাসা। ওই যে একটা লাইন আছে না, তুমি না বাসলেও আমি বাসি। প্রয়োজন নেই যে তুমিও আমাকে ভালোবাসবে, তবে আমি বাসি, অকারণেও বড্ড ভালোবাসি। যেদিন মনে হবে যে আমার ভালোবাসা কমে যাচ্ছে, সেদিন আমাকে বলবে গুমড়ে থেকে বা বানভাসী, কান্না কেঁদে নয়, মন খুলে আমাকে অভিযোগ জানাবে। আর আমার থেকে সেদিন তুমি তীব্র অভদ্রের ন্যায় অধিকার খাটিয়ে বলবে, কি হলো, আপনি না কারণে অকারণে ভালোবাসতেন আমাকে। তখন আমি নাক কান বুঝে নিজের ভুলটা মেনে তোমাকে বুকের বাঁ পাশে জায়গা দিয়ে বলবো, যার স্থান আমার বুকের বাঁ পাশে তার অস্তিত্ব কি বিলীন হওয়া সম্ভব? আজও যে ভালোবাসি ঠিক আগের মতোই, হয়তোবা তার তুলনায়ও বেশি। সেদিনও হয়তো সাইকোলজির পাতায় লেখা 56 নম্বর পেজের উক্তিটা মনের মাঝে কড়া নাড়বে আর বলবে, দেয়ার ইজ নো স্পেসিফিক সোর্স অফ লাভ ইন দিস বিকজ লাভ গোজ উইদাউট রিজন হুইচ ইজ কল্ড লাভ ফর নো রিজন। আরও ক্ষণিকের জন্য অপলক দৃষ্টিতে চেয়ে রইল, আর তারপরই এই মৌন নীরবতা ভঙ্গ করে বলল, কিভাবে পারেন এইভাবে ভালোবাসতে? কই, আমি তো পারি না। আরিশ আরুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বলল, বললাম না প্রয়োজন নেই যে তোমাকেও আমার মতোই ভালোবাসতে হবে। তাই তো বলি, শোনো না রূপসী, তুমি যে প্রেয়সী, কি ভীষণ উদাসী প্রেয়সী। না না না, জীবনের গলিতে, এই গানের কলিতে চাইছি বলিতে ভালোবাসি। আরুও আরিশকে পূর্বের ন্যায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে কারণে অকারণে ভালোবাসতে চাই, যে ভালোবাসায় কোনো কারণের প্রয়োজন নেই, শুধু মনের ডাক পেলেই ভালোবাসা যায়। ভালোবাসি, ভালোবাসতে চাই, আর ভীষণভাবে চাই। এইদিকে মধুর বিয়ে ঠিক হয়েছে এই মাসের শেষের দিকেই। তোর মামা আর মামি আফজাল ভাইয়া আর আনিকার কাছে ফোন করবে বলে। আরও মলিন কণ্ঠে তীব্র আর্জি নিয়ে জানালো, কই, আমাকে তো কেউ কিছু জানালো না কল করে। আমাকে কি কেউ ধরাছোঁয়ার মধ্যে ফেলে না? আরুর মা মেয়ের এমন বোকা বোকা কথা শুনে আপন মনেই হেসে উঠলেন আর বললেন, কে বলেছে আমার মেয়ে ধারাছোঁয়ার বাহিরে পড়ে? সে কি জানে না যে তাকে ছাড়া আমাদের পরিবার অসম্পূর্ণ? আরু গাল ফুলিয়ে বলল, মিস্টার অভদ্র বলেছে এই কথা, যে সে নাকি আমাদের ফ্যামিলি ট্যুরে আমাকে নেবে? কি ভাবছে? আরুর কথা শুনে উনি না হেসে পারলেন না, উচ্চস্বরে হেসে ফেললেন। এবার আরুর বিরক্তির মাত্রা বাড়ল। আরুর দিকে আরিশ একবার ঘুরে তাকালো। টাই বাজছে আরিশ, আর আরুর দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, কারণ ক্ষণে ক্ষতি আরুর মুখের রং বদলাচ্ছে, কখনো রেগে যাচ্ছে, আবার কখনো কণ্ঠ মলিন করে কথা বলছে। আরিশ এবার বলে উঠল, আরও পাখি আমার টাইটা বেঁধে দাও। কথাটা শুনে আরও হতবাকের মতো চেয়ে রইল, কারণ সে নিজেই পারে না টাই বাঁধতে। আরও কানে ফোন ধরে আছে। অপর পাশ থেকে আফসানা বেগম সবটা শুনছেন আর হাসছেন আপন খেয়ালে। আরও ফোন কানে ধরে বলল, আপনি তো জানেন যে আমি পারি না, তাহলে আমাকে কেন বলছেন? আর আপনি নিজেই তো পারেন সব। আরুর কথা শুনে আফসানা বেগম ধমক দিলেন, পারিস না বলে কি শিখতে হবে না নাকি? আর ইচ্ছা বলছে কর। আমি এখন রাখছি, আমার অনেক কাজ। কথাটা বলে আফসানা বেগম কলটা কেটে দিলেন। আরও বিরক্ত ভরা দৃষ্টিতে চেয়ে বলল, কেন কেন?
আমি কেন? আরিশ এবার বিমূঢ় কণ্ঠে বলল। আরও বাকি শুনতে পাওনি কি বললাম? আরও ফোনটা রেখে আরিশের সামনে গিয়ে টাইটাকে দেখতে লাগলো। কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। আরিশ বলল, যা করার তাড়াতাড়ি করো, আই অ্যাম গেটিং লেট। আর তোমার আজকে কলেজ নেই মানে এটা ভেবো না যে বাসা থেকে বেরিয়ে যাবে। ডোন্ট ডেয়ার টু ডু দিস। আরও চিৎকার করে বলল, ওসব কাজে ক্রাইম পার্টনার লাগে, আর আমার ক্রাইম পার্টনারের আজকে কলেজ, তাই আর কিছু করা যাবে না। সানা কলেজ চলে যাচ্ছে আর আমি বাড়িতে বসে একা একা কি করব? আরিশ আরুর হাত থেকে টাইটা ছাড়িয়ে নিয়ে বলল, আম্মুর সাথে থাকবে, বাট বাসার বাইরে এক পাও না। জানি জানি। আর তারপর বলবেন নো মোর ওয়ার্কস। আরিশ নিচে টাই বাঁধতে বাঁধতে বলল, সবই তো জানো দেখছি। ইট ইজ এ গুড সাইন। আরও দাঁত বার করে একটা সাফল্যের হাসি দিল, আর হঠাৎই হাসি থামিয়ে বলল, আপনি নিজেই যখন টাই বেঁধে নিলেন তখন আমাকে ডাকলেন কেন? আমি তো আম্মুর সাথে বেশ কথা বলছিলাম। আরিশ চুলটা ঠিক করে বলল, এমনি। মনে মনে ভাবল, আর যারা আমাকে জ্বালাতে তোমার যেমন ভালো লাগে তেমনই মিটু। আরিশকে ভাবনার ছলে দেখে আরও আহ্লাদি কণ্ঠে বলল, আরিশ ভাইয়া, আরিশ ভাইয়া। আরিশ ভ্রু কুঁচকে বলল, একটা থাপ্পড় দিব ভাইয়া বললে। বলেছি না আমাকে ভাইয়া বলবে না। আরও আবার বলল, আরিশ ভাইয়া, আরিশ ভাইয়া শোনেন না। আরিশ রেগে বলল, কটা থাপ্পড় দিব বলো, ইউর উইশ। আরও আবার বলল, আরিশ ভাইয়া, আরিশ ভাইয়া। আরিশ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি কিছু লাগবে তাই তো? আরও মাথা নেড়ে বলল, হ্যাঁ। এত ড্রামা না করে বলো কি লাগবে। আরও হাত ডলতে ডলতে বলল, বেশি কিছু না, খুব ছোট্ট জিনিস। কি তা বলো, দেরি হয়ে যাচ্ছে আমার। আসার পথে নিয়ে আসবো। আরও একটা সুন্দর হাসি দিয়ে বলল, আগের দিন রেস্টুরেন্ট থেকে বাসায় আসার সময় আমি না একটা হাওয়াই মিঠাইয়ের দোকান দেখেছিলাম। আমার না খেতে মন চেয়েছিল, কিন্তু আপনাকে তখন বলি নাই। আরিশ চোখ পাকিয়ে বলল, তখন বলনি কেন? আরও চোখ মুখ ছোট করে বলল, শ্বশুর বাবা ছিল না, তাই বলিনি। আরিশ ধমকের সুরে বলল, তো আমার বাবাকে কি কখনো ভয় পেয়েছ যে বলতে সাহস পাওনি? সবসময় তো এটা ওটা বলে তার মাথায় চড়ে নাচো। আরও আরিশের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, শ্বশুর বাবা যদি ভাবে যে আমি এখনো বাচ্চাদের মতো বাহানা করি, তাই আর বলিনি। আরুর কথা শুনে আরিশ একটা শুকনো কাশি কেশে বলল, সেটা কি আর কারো জানতে বাকি আছে? আচ্ছা, আমি আসার পথে নিয়ে আসবো, টাটা। আরুও আরিশের পিছন পিছন গেল নিচে। আরিশ তাতে বেশ খুশি হলো। আরিশকে গেট অবধি এগিয়ে দিয়ে আরু বলল, মনে করে আনবেন প্লিজ। হঠাৎ আরুর পায়ের দিকে তাকিয়ে দেখলো খালি পায়ে দাঁড়িয়ে আছে। তা দেখে আরিশ দাঁত কিরমির করে বলল, পায়ে মজা কই? খালি পায়ে এলে কেন? শু কই তোমার? আরু বুঝলো যে বিপদ আসন্ন, তাই আরিশের দিকে তাকিয়ে হাসতে হাসতে এক পা দুপা করে পেছাতে লাগলো। আরিশ ভ্রু কুচকালো। হঠাৎ আরু বাসার ভিতরে দৌড়ে জোরে চিৎকার করে বলল, শাশুড়ি আম্মু, দেখো তোমার ছেলে আমাকে মারার জন্য তেড়ে আসছে। আরুর এমন চিৎকার শুনে উনি রান্নাঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে এলেন আর আরুকে জড়িয়ে চেঁচিয়ে আরিশের উদ্দেশ্যে বললেন, তোর সাহস তো কম না আরিশ, মেয়েটাকে মারতে এসেছিস। উনি আর আরু বাইরে গিয়ে দেখেন না আছে আরিশ আর না আছে গাড়ি। আরু চিৎকার শুনে অনিকা খান কোনো কিছুর বিচার না করে যে আরিশের ওপরই দোষটা দেবেন তা আরিশ নিঃসন্দেহে জানে, তাই তর্ক না করে আরিশ দ্রুত বেরিয়ে গেছে। আরও মুচকি হাসছে।
সোফায় আরও বসলো। অনিকা খান রান্নাঘর থেকে বলছেন, আজ বাসায় আসুক ও। আরও সোফাতে গড়াগড়ি দিয়ে হাসছে। তখনই আরিশ SMS দিল, নো ক্যান্ডি, নো হাওয়াই মিঠাই, বাই মিসেস উইমা টুই টুই। আরও ফোনটা হাতে নিয়ে আবার চিৎকার দিয়ে বলল, শাশুড়ি আম্মু দেখো, তোমার ছেলে আমাকে SMS দিয়ে হুমকি দিচ্ছে। উনি গর্জে উঠে বললেন, আসুক আজ ও বাসায়। আরও মুখ টিপে হাসছে। এইদিকে অনিকা খান আরুর মামির মুখে এমন কথা শুনে কিং কর্তব্য বিমূঢ়। তিনি আদতেও বুঝে উঠতে পারছেন না কিভাবে এত সহজভাবে উনি কথাটা নির্দ্বিধায় বলে যাচ্ছেন। কারণ এই কথাটা কোনো গোপন বিষয় নয় যে আরুর সাথে সেই ছেলের একবার বিয়ে ঠিক করা হয়েছিল জোর করেই, কিন্তু বিধায় একটা ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিলেন আরুর নানা ভাই। কারণ ওনার এই প্রচেষ্টাকে আরিশ অতি সহজেই ব্যর্থ করে দিয়েছিলেন, আর যার অন্তিম ফলাফল হিসেবে আরিশই লাভবান হয়েছিল, যার ফলে ওনার আরুর সত্তর এঙ্গেজমেন্ট হয়ে যায়। আর তাতে তার আরু পাখিকে তার কাছ থেকে কেড়ে নেওয়া খুবই দুষ্কর। উনি আরুর দিকে এক পলক দৃষ্টিপাত করলেন। এই বিয়ের সম্পর্কে আরু অবগত কিনা অনিকা খান আরুর মুখ দেখে বুঝে উঠতে পারছেন না। তার জানা মতে আরু যদি একবার জানতে পারে যে সেই ছেলের সাথে মধুর বিয়ে হচ্ছে, তাহলে আরু তা কখনোই হতে দিত না। তবে তার ভাবনার সুতো কেটে ফোনের অপর পাশ থেকে ব্যতিব্যস্ত কণ্ঠে উনি বলে উঠলেন। অনিকা খান মুখে বৃথা হাসি ফুটিয়ে বললেন, নিশ্চয়ই ভাবি, ইনশাল্লাহ যাব। আচ্ছা আপনি আরুর সাথে কথা বলুন, আমি কিচেনে ভাত বসিয়ে এসেছিলাম, একটু আসছি আমি। অনিকা খান ঘটনার আকস্মিকতা না বুঝে হাত কচলাতে কচলাতে কিচেনে গেলেন। আরও গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে সোফায় শুয়ে শুয়ে পপকর্ন খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। অনিকা খান কিচেন থেকে মাঝে মাঝেই আরুর দিকে তাকাচ্ছেন। আরও ফোনটা কেটে দিয়ে পুনরায় টিভিতে মনোযোগ দিল। কয়েক মুহূর্ত পর উনি এসে আরুর পাশে বসলেন আর আরুর মাথায় হাত বোলাতে লাগলেন। আরও আদর পেয়ে মুচকি হেসে পুনরায় টিভি দেখায় মনোযোগ হতেই অনিকা খান বলে উঠলেন, হ্যাঁ রে, মধুর বিয়ের ব্যাপারে কিছু শুনলি? ইনভাইট করলেন আমাদের সবাইকে। আরও টিভির দিকে তাকিয়ে বলল। উনি আবার প্রশ্ন করলেন, ছেলেটাকে চিনিস? আরও পুনরায় লাপাত্তা ভঙ্গিতে বলল, দেখেছিস তাকে? নাম কি? ওনার শেষের প্রশ্নের উত্তর হিসেবে আরুর মুখ থেকে শব্দটা বেরোতেই উনি বিষয়টা বুঝে ফেললেন। উনি আর কোনো প্রশ্ন না করে টিভির দিকে তাকালেন। টিভিতে হরিড হ্যান্ডি চলছে। আরুর এটা প্রিয় কার্টুন। আগে ওনার ভালো লাগতো না, কিন্তু দিনের পর দিন আরুর পাশে বসে দেখতে দেখতে এখন এই কার্টুনটা ওনারও ভালো লাগে। আরুও 3 মিনিট দেখা হয়ে গেলে কার্টুনটা শেষ হতেই আরু টিভিটা বন্ধ করে দিয়ে অনিকা খানের কোলে মাথা রেখে গুটি গুটি হয়ে শুয়ে পড়ল। ওনারও কার্টুনের ঘোরটা কাটল। উনি আরুর মাথায় হাত বোলাচ্ছেন আর আরুও চুপটি করে আছে। হঠাৎই গাঢ় নিস্তব্ধতা ভেঙে আরু বলল, ফুপি। উনিও মৌনতার সুরে বললেন, বল। আরও এবার একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যার অর্থ ওর অনেক কিছু বলার আছে তাকে। তেমনি তার অনিয়ম হলো না। আরও বলতে আরম্ভ করলো, ওরা দুজন দুজনকে ভালোবাসে ফুপি, আর ভালোবাসাটা তো কোনো অন্যায় না বলো। উনি আরুর থেকে এমন কথা শুনে আপন খেয়ালে হেসে উঠলেন। আরও আবার বলল, মিস্টার অভদ্র আমাকে সেই ছোট্টবেলা থেকে তার পুতুল বউ ভাবত। আমাকে তার নিজের কোনো ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করত, আর এখনও করেন। আমাকে হারানোর ভয় পেতেন উনি প্রতি মুহূর্তে। আমি ওনার চোখে সেই ভয় দেখতে পেতাম, আর এখনও পাই। তবে এখনকার ভয়ের কারণ আমি জানি না। আমি সত্যি বলতে এইচএসসি দেওয়ার সময় উনি আমার পুরো ক্লাসরুমকে বলে রেখেছিল যে উনি আমার বিএফ, তাই কেউ যেন কোনো সুযোগ না নেওয়ার চেষ্টা করে।
তখন ভীষণ রাগ হতো আমার, জানো তো। কথাটা শুনতেই অনিকা খান হেসে হেসে বললেন, ওইগুলো হলো জেলাসি, বুঝলি তো। তোকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে ও ভীষণ রেগে যেত। আরুর মুখেও এক প্রকার ভালোবাসার প্রাপ্তির হাসি। আরও আবার বলল, জানো তো, ওনার জন্য আমি কখনো কোনো প্রপোজালও পাইনি। সানাকে যখন যে ছেলে প্রপোজ করতো তার ফ্রেন্ডরা আমাকে বলতো আমাকে আর প্রপোজ করে কী লাভ, তুমি তো মিঙ্গেল, তোমাকে প্রপোজ করলে তোমার বিএফ বলে গেছে যে মেরে বালি চাপা দিয়ে দেবে একদম। তখন আমি খালি মুখ বুজে শুনতাম তখন। তবে এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই। উনি বলেন ছেলে ফ্রেন্ড থাকলেও সমস্যা নেই, তবে নির্দিষ্ট সীমা পার করে কোনো ফ্রেন্ডশিপ যাবে না। কিন্তু এখন আর আমার ভালো লাগে না কোনো ছেলের সাথে কথা বলতে, তবে ওনাকে রাগাতে অনেক ভালো লাগে। কথাটা বলে দুজনেই হেসে ফেলল। অনিকা খান হাসতে হাসতে বলল, হ্যাঁ রে, আরিশ জানে মধুর কথাটা। আরও এবার ধরপড়িয়ে উঠে বসে বলল, সে আর বলতে, উনিই তো প্রথম জানতে পেরেছিলেন। তারপর উনিই তো আমাকে বোঝালেন যে ওরা পরস্পরকে ভালোবাসে। তাই আমি যেন কিছু না বলি মধুকে। আর একটা সিক্রেট শুনবেন? উনিও কৌতূহল নিয়ে বললেন। কিরে? আর মুখ চেপে হেসে বলল, উনি মামা আর মামিকে বলে মধুর বিয়েটাতে রাজি করিয়েছেন। অনিকা খান একটু ভাব নিয়ে বললেন, দেখেছিস তো আমার ছেলের ট্যালেন্ট। আরও রাগী হয়ে বলল, ফুপি, তুমি একদম ওনার হয়ে কথা বলবে না। তুমি আমার একমাত্র শাশুমা, তুমি জানো না উনি আমাকে কি বলেছে জানো? কি? নো ক্যান্ডি, নো হাওয়াই মিঠাই, মিসেস উইমা টুই টুই। উনি হাসছেন শুনে আর বলছেন, তোরা পারিসও বটে, সত্যি। আরও রেগে বলল, উনি যদি না এনেছে তাহলে পরের দিন ওনাকে আর নাস্তা দিবে না, বলে দিলাম। কথাটা বলে আরও দৌড়িয়ে রুমে চলে গেল।